হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে বা পাশে বা জেনারেলে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 1 বা এমডিসি 1 বা এমএন 1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 সালের সাজেশন অনুযায়ী প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব কতখানি, বা এখানে আসতে পারে চৈনিক সাহিত্য ও গ্রিস দেশের যে সাহিত্য, সেই সাহিত্য ভারতের ইতিহাসের প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির যে সিলেবাস, সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমাদের এই পেপারটির যে প্রথম যে ইউনিটটা রয়েছে উপাদান, ইতিহাসের উপাদান, সেই ইতিহাসের উপাদান থেকে 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সাহিত্যিক উপাদান, এবং 5 নম্বরের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে মুদ্রার গুরুত্ব, লেখমালার গুরুত্ব, পুরাণের গুরুত্ব, 2 মহাকাব্য রামায়ণ মহাভারতের গুরুত্ব, এবং অর্থশাস্ত্র কৌটিল্যের, মেগাস্থিনিসের ইন্ডিকা এবং বৈদেশিক সাহিত্যিক উপাদান। তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে আলোচনা করলাম, প্রতিটা প্রশ্নের উত্তর বিস্তারিত আলোচনা সহ ব্যাখ্যা সহকারে তার উত্তরগুলি আমি এর আগে আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি। এই সব প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এছাড়া তোমাদের যে সাজেশন আমি দিয়েছি, সেই সাজেশনের অন্যান্য প্রশ্নগুলির উত্তরগুলি এক এক করে এইভাবে ভিডিও ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ তার উত্তরগুলি আমি তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেল অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেল তোমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করি। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেমিস্টার ডিএসসিসি 1 বা এমডিসি 1 বা এমএন 1। এখানে প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যিক উপাদানের গুরুত্ব। দেশের কথা বলা হচ্ছে না, বিদেশের কথা বলা হচ্ছে, যে বৈদেশিক সাহিত্যিক উপাদান মানে বিদেশের যেসব মানুষেরা ভারতবর্ষে এসেছিলেন প্রাচীনকালে এবং ভারতবর্ষ ভ্রমণ করে তারা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে যেসব গ্রন্থ পুস্তক লিখে গেছেন, যেসব গ্রন্থ পুস্তক থেকে আমরা ভারতবর্ষের ইতিহাস জানতে পারি, সেই সব বৈদেশিক বিবরণীর কথা এখানে বলা হচ্ছে। দেখো, ইতিহাসের উপাদান 2 প্রকারের, একটা সাহিত্যিক উপাদান, আরেকটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। তা প্রত্নতাত্ত্বিক উপাদান আবার 3 ভাগে বিভক্ত, লিপি, মুদ্রা এবং প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। আর সাহিত্যিক উপাদান হচ্ছে 2 প্রকারের হয়, একটা দেশীয় সাহিত্যিক উপাদান, আর একটি হচ্ছে বৈদেশিক সাহিত্যিক উপাদান। তো দেশীয় সাহিত্যিক উপাদানের ভিতরে আবার অনেক ভাগ রয়েছে, ধর্মীয় গ্রন্থ, ধর্মনিরপেক্ষ গ্রন্থ, জীবনীমূলক বৃত্তান্ত, জীবন চরিত, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, যেমন হচ্ছে বৌদ্ধ জৈন ধর্মের গ্রন্থ, সংস্কৃত গ্রন্থ, এরকম সব কিছু নিয়েই কিন্তু সাহিত্যিক উপাদান মানে দেশীয় সাহিত্যিক উপাদান। আর বৈদেশিক সাহিত্যিক উপাদান বলতে যেসব বিদেশি পর্যটক বা যেসব বণিক ভারতবর্ষে এসে দীর্ঘদিন এদেশে থেকেছেন এবং এদেশে থাকার পর যে অভিজ্ঞতা তাদের হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে তারা যেসব গ্রন্থ পুস্তক লিখে গেছেন, সেগুলোকে আমরা বলি বৈদেশিক উপাদান। তো দেখো, বিদেশ থেকে প্রাচীনকালে বিদেশ থেকে বিভিন্ন মানুষ ভ্রমণের উদ্দেশ্যে বা ধর্ম প্রচারের উদ্দেশ্যে বা বাণিজ্য করার উদ্দেশ্যে বা রাজ্য জয় করার উদ্দেশ্যে কিন্তু একাধিক পর্যটক ভারতবর্ষে এসেছেন এবং দীর্ঘদিন এদেশে বসবাস করে তারা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তারা গ্রন্থ পুস্তক লিখে গেছেন, যেসব গ্রন্থ পুস্তক থেকে আমরা সেই সময়কার ভারতবর্ষের ইতিহাস জানতে পারি। তা ভারতবর্ষে প্রাচীনকালে এইভাবে কারা এসেছিলেন? গ্রিক দেশের লোক এসেছিলেন, মানে গ্রিক দেশ থেকে পর্যটকরা এসেছিলেন, রোম বা রোমান সাম্রাজ্য থেকে ভারতবর্ষের লোকজন এসেছিলেন, চীন বা তিব্বত থেকে ভারতবর্ষের লোক এসেছিলেন, আরব দেশ থেকেও কিন্তু এসেছিলেন। তো এই দেশগুলোর পর পর কিন্তু ধরে ধরে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করতে হবে। তা প্রথমে আমরা আলোচনা করব গ্রিক দেশের। দেখো, প্রথমে আমরা দেখছি গ্রিক দেশ। তো গ্রিক দেশের যিনি ইতিহাসের জনক, সেই হেরোডোটাস কোনোদিন ভারতবর্ষে আসেননি, কিন্তু তিনি যে ইতিহাস মালা বলে যে গ্রন্থটা লিখেছিলেন, যাকে আমরা বলি হিস্টোরিয়া,
এই হিস্টোরিয়া গ্রন্থ থেকে আমরা উত্তর পশ্চিম ভারতে পারসিক আক্রমণের কথা জানতে পারি। এছাড়া আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন, সে আলেকজান্ডারের তিনজন অভিযান সঙ্গী ছিলেন নিয়ারকাস, অ্যারিস্টোবুলাস এবং ওনেসিক্রিটাস। তো এনাদের লেখা আলেকজান্ডারের জীবনী। এছাড়া বিবলিওথেকা হিস্টোরিকা বলে একটা গ্রন্থ আছে, যেটা ডিওডোরাস বলে একজন লিখেছিলেন, এই গ্রন্থ থেকে। এছাড়া আমরা দেখেছি যে জাস্টিনের এপিটোম, আরিয়ানের অ্যানাবাসিস, প্লুটাকের আলেকজান্ডারের জীবনী, এই সব গ্রন্থগুলো থেকে আমরা আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে জানতে পারি, ভারতের সাথে গ্রিক দেশের সম্পর্কের কথা জানতে পারি, ভারত রোম বাণিজ্যের কথা জানতে পারি, ভারত মহাসাগরের গতি প্রকৃতি আমরা জানতে পারি এই সব গ্রন্থ থেকে। এছাড়া পলিবিয়াস বলে একজন রাইটার, তিনি লিখেছিলেন সাধারণ ইতিহাস অর্থাৎ ন্যাচারাল হিস্ট্রি। এই গ্রন্থ থেকেও আমরা কিন্তু ভারত রোম বাণিজ্যের কথা জানতে পারি। এছাড়া যে পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি বলে একটা গ্রন্থ পাওয়া গেছে, যেটা গ্রিক দেশের এক নাবিক লিখেছিলেন, তিনি মিশরে থাকতেন, তিনি এই গ্রন্থটা লিখেছিলেন, কিন্তু তার নাম জানা যায় না। অর্থাৎ অজ্ঞাতনামা এক লেখকের লেখা পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি, অর্থাৎ এর বাংলা করলে দাঁড়ায় ভারত মহাসাগরের বিবরণ। ভারত মহাসাগরে যে মৌসুমী বায়ুর সাহায্যে যে বাণিজ্য হতো বা যে জাহাজ চলাচল হতো, ভারত রোমের মধ্যে যে বাণিজ্য হতো, এই সব ইতিহাস জানতে পারি আমরা এই পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি গ্রন্থ থেকে। এছাড়া বিখ্যাত ভূগোলবিদ টলেমি, তিনি লিখেছিলেন ভূগোল, জিওগ্রাফিয়া। এই জিওগ্রাফিয়া থেকেও কিন্তু আমরা ভারত রোম বাণিজ্যের কথা জানতে পারি। অর্থাৎ গ্রিক দেশের এই যে বিভিন্ন রাইটারের বিভিন্ন গ্রন্থ, এই গ্রন্থগুলো থেকে আমরা তৎকালীন সময়ে ভারতবর্ষের ইতিহাস জানতে পারি। এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটি দেখো রোমান ইতিহাস। তা রোমান ইতিহাসে প্রথমে রয়েছে কুইন্টাস কার্টিয়াস। কুইন্টাস কার্টিয়াসের লেখা থেকে আমরা আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে জানতে পারি। এছাড়া প্লিনি বলে একজন রাইটার, তিনি লিখেছিলেন প্রাকৃতিক ইতিহাস, এই ন্যাচারাল হিস্ট্রি বা প্রাকৃতিক ইতিহাস। এই ইতিহাস থেকেও আমরা কিন্তু ভারত রোম বাণিজ্যের কথা জানতে পারি। আমরা জানি যে কুষাণ যুগের পরবর্তীকালে বা মৌর্য যুগের শেষে ভারতের সাথে রোমের কিন্তু একটা বিরাট বাণিজ্য চলে, অনেক দিন ধরে এই বাণিজ্যটা চলেছিল, এবং ভারত রোম বাণিজ্য তোমাদের পরবর্তী সেমিস্টারে পড়তে হবে। এই ভারত রোম বাণিজ্য সম্পর্কে আমরা জানতে পারছি এই প্লিনির প্রাকৃতিক ইতিহাস থেকে, টলেমির ভূগোল থেকে, পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি বলে এই গ্রন্থ থেকে। এরপরে দেখো রয়েছে চৈনিক ও তিব্বতীয় ইতিহাস, অর্থাৎ চীন দেশের কথা বলা হচ্ছে। দেখো চীন দেশ থেকে প্রাচীনকালে বহু পর্যটক ভারতবর্ষে এসেছেন। 399 খ্রিস্টাব্দে ফা হিয়েন ভারতবর্ষে আসেন, যখন ভারতবর্ষে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্ব করছিলেন, গুপ্ত সম্রাট। তার রাজত্বকালে এই ফা হিয়েন ভারতবর্ষে আসেন এবং দীর্ঘদিন তিনি ভারতবর্ষে থাকেন, এবং ফো কুয়ো কি বলে একটা গ্রন্থ লেখেন, যার বাংলা হচ্ছে পশ্চিমী দেশের বিবরণ। এই ফো কুয়ো কি গ্রন্থ থেকে আমরা কিন্তু গুপ্তের রাজত্ব কাল সম্পর্কে জানতে পারি, ভারতবর্ষের ইতিহাস জানতে পারি, গুপ্ত যুগের সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সমাজ, সংস্কৃতি, প্রশাসন, রাজনীতি, নারীদের অবস্থা, দেশের মুদ্রা ব্যবস্থা ইত্যাদি কিছু সব আমরা জানতে পারি এই ফো কুয়ো কি গ্রন্থ থেকে, যেটি ফা হিয়েন লিখেছিলেন। এর অনেক পরে যখন হর্ষবর্ধন রাজত্ব করেন, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের পতনের পর যে আঞ্চলিক শক্তির উত্থান হয়, যার ভিতর দিয়ে হর্ষবর্ধনের উত্থান হয়েছিল, সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষে থেকে তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি লিখেছিলেন হো কুয়ো কি। হো কুয়ো কি গ্রন্থ থেকে আমরা তৎকালীন সময়কার ইতিহাস জানতে পারি। এছাড়া পরবর্তীকালে চীন দেশ থেকে এসেছিলেন ইট সিং, তার লেখা গ্রন্থ থেকেও আমরা ভারতবর্ষের ইতিহাস জানতে পারি। এছাড়া ভারতের যে কুষাণরা রাজত্ব করতেন, সেই কুষাণদের সাথে চীন দেশের একটা বৈদেশিক সম্পর্ক গড়ে ওঠে, এবং কুষাণদের ইতিহাস আমরা জানতে পারি। প্যান কু বলে একজন চীন দেশের রাইটার আছেন, প্যান কু, তিনি লিখেছিলেন সিয়েন হানসু। সিয়েন হানসু মানে সু বংশের ইতিহাস বা হান বংশের ইতিহাস, মানে প্রথম পর্বের হান বংশের ইতিহাস আমরা জানতে পারি চীন দেশের। এবং এই হান বংশের ইতিহাসে মানে পড়তে গিয়ে আমরা জানি যে চীন দেশের সাথে কুষাণদের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। পরে
ফ্যান ই বলে আরেকজন রাইটার তিনি লিখেছিলেন হৌ হানসু, অর্থাৎ পরবর্তীকালের হান বংশের ইতিহাস। তো এই হৌ হানসু বা সিয়েন হানসু মানে এই হান বংশের ইতিহাস চীন দেশের এই উপরে লেখা এইসব গ্রন্থ থেকেও কিন্তু ভারতের ইতিহাস জানা যায় এইসব গ্রন্থগুলো থেকে। এছাড়া ইত সিং পরবর্তীকালে তিব্বতীয় লেখক, বৌদ্ধ লেখক লামা তারকনাথ, তার লেখা গ্রন্থ থেকেও আমরা ভারতবর্ষের ইতিহাস জানতে পারি। বিশেষ করে তিনি একটা গ্রন্থ লিখেছিলেন ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম। এই ভারতের বৌদ্ধ ধর্মের জন্ম থেকেও সেই সময়কার ভারতবর্ষের বৌদ্ধ ধর্মের ইতিহাস জানতে পারি। তো এই সব কিছু নিয়ে অর্থাৎ চৈনিক এবং তিব্বতীয় ইতিহাসে আমরা দেখলাম কি না হিউয়েন সাং, ফা হিয়েন, ইত সিং, লামা তারকনাথ, ফ্যান কু বা ফ্যান ই, এছাড়া রয়েছে প্যান কু, এনাদের লেখা ইতিহাস থেকে আমরা মানে চৈনিক ইতিহাস থেকে আমরা ভারতেরও ইতিহাস জানতে পারি। এরপরে দেখো আরব দেশ, দেখো আরব দেশ থেকে অনেক পর্যটক ভারতবর্ষে এসেছেন। সুলেমানের কথা বলতে পারি, দেবপালের সময়, পাল বংশের শাসক দেবপালের সময় তিনি ভারতবর্ষে আসেন। সুলেমান, এছাড়া আল বিলাদুরি, আল মাসুদি, হাসান নিজামি, আল বেরুনি, এরকম বিভিন্ন পর্যটক এবং সাহিত্যিক তারা ভারতবর্ষে আসেন এবং দীর্ঘদিন এদেশে থেকে তারা তাদের ইতিহাস লিখে যান। ভারতবর্ষের ইতিহাস যে গ্রন্থ থেকে আমরা তৎকালীন ভারতবর্ষের ইতিহাস জানতে পারি। আল বেরুনির কথা বলা যায়, যিনি সুলতান মাহমুদের সাথে 1029 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন এবং এদেশে প্রায় 10 বছর তিনি ছিলেন। এদেশের জ্যোতিষ শাস্ত্র এবং গণিত শাস্ত্রের উপরে তিনি অধ্যয়ন করেন এবং ভারত ভ্রমণের বৃত্তান্ত নিয়ে তিনি লিখে গিয়েছিলেন তহকিকি হিন্দ বলে একটি গ্রন্থ। তহকিকি হিন্দ বা এই গ্রন্থের পুরো নাম তহকিকি মলিল হিন্দ মিস মক্কাল মকবুল ফিল অক্কাল আউমর্ধুল, যার শর্টকাটে আমরা বলতে পারি তহকিকি হিন্দ বা কিতাবুল হিন্দ। এই কিতাবুল হিন্দ থেকে কিন্তু ভারতবর্ষের ইতিহাস, বিশেষ করে এই 1000 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর ভারতের বিভিন্ন রাজবংশের ইতিহাস আমরা জানতে পারি, ভারতবর্ষের আর্থ সামাজিক প্রেক্ষাপট আমরা জানতে পারি। তাই এইসব রাইটারদেরকে তোমাদেরকে তাদের লেখা গ্রন্থ এবং সেই গ্রন্থ থেকে কি জানা যায়, কোন ইতিহাস জানতে পারি, এইভাবে কিন্তু পর পর তোমাদেরকে আলোচনা করতে হবে। প্রথমে গ্রিক দেশ, যেখানে হেরোডোটাস থেকে শুরু করে ডিওডোরাস, আলেকজান্ডারের 3 অভিযান সঙ্গী, অ্যারিস্টোবুলাস, নিয়ারকাস, ওনেসিক্রিটাস, জাস্টিন, তারপরে পলিবাইবিয়াস, এরিয়ান, পুলুটাক, কুইন্টাস কার্টিয়াস, পিলিনি, এনাদের বিবরণী, এছাড়া পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, টলেমির লেখা, এগুলো কিন্তু লিখতে হবে গ্রিক এবং রোমান ইতিহাসে। চৈনিক ইতিহাসে লিখতে হবে হিউয়েন সাং, ফা হিয়েন, ইত সিং, লামা তারকনাথ, ফ্যান ই বা এখানে রয়েছে প্যান কু, এছাড়া আরবীয় পর্যটক হিসাবে সুলেমান, আল বিলাদুরি, আল মাসুদি, হাসান নিজামি, আল বেরুনি, এনাদের উল্লেখ করতে হবে। এনারা কি কি গ্রন্থ লিখেছে সেই গ্রন্থ লিখতে হবে। সেই গ্রন্থ থেকে আমরা ভারতবর্ষের কোন ইতিহাসটা জানতে পারি সেটা উল্লেখ করতে হবে, করে এর যে নোটস সেই নোটসটাকে তোমাদের কমপ্লিট করতে হবে। তা দেখো, যে সাহিত্যিক উপাদান যদি তোমাদেরকে পরীক্ষা 20 নম্বরের আসে, সেখানে দেশীয় সাহিত্যিক উপাদানও লিখতে হবে, আবার বৈদেশিক সাহিত্যিক উপাদানও কিন্তু একসাথে লিখতে হবে। কিন্তু আবার যদি দেয় যে শুধুমাত্র দেশীয় সাহিত্যিক উপাদান লেখো, তখন বৈদেশিক সাহিত্য সেখানে লেখা লাগছে না, শুধু দেশীয় সাহিত্যিক উপাদানটাই লিখতে হবে। আর বৈদেশিক সাহিত্যিক উপাদান তোমাদের কিন্তু টিকাতে আসতে পারে 5 নম্বরে। তো সেক্ষেত্রে এই যে 4টি দেশ, গ্রিক, রোম, চীন এবং আরব, এই দেশ থেকে যেসব পর্যটকরা ভারতবর্ষে আসছেন তাদের লেখা গ্রন্থের নাম, তাদের নাম, সেই গ্রন্থ থেকে কোন ইতিহাসটা আমরা জানতে পারি তার উল্লেখ করে এই নোটসটাকে তোমাদের লিখতে হবে। তো দেখো, এটা 5 নম্বরের নোটস, অর্থাৎ 250 ওয়ার্ডের এই নোটসটা তোমাদের জন্য আমি লিখেছি। সেই নোটস নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল, ফার্স্ট সেমিস্টার, ডিএসসিসি 1 বা এমডিসি 1 বা এমএন 1। এখানে প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক বিবরণীর গুরুত্ব আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে গ্রিক ও চৈনিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। মার্কস 5। 5 নম্বরের এই প্রশ্নটির উত্তর তোমরা যেভাবে লিখবে দেখো, এখানে বলা হচ্ছে প্রাচীন ভারতের দেশীয় সাহিত্য সম্ভারের বৈচিত্র্য নিয়ে বিতর্ক নেই, তবে ইতিহাসের উপাদান হিসেবে তার সীমাবদ্ধতাও কম নয়। বহু ক্ষেত্রে রচনাকারের দেশকাল সম্বন্ধীয় বিবরণ নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু রোম, গ্রিস, আরব, চীন প্রভৃতি দেশ থেকে যে সমস্ত বণিক, ধর্ম জিজ্ঞাসু বা পণ্ডিত বিভিন্ন সময় এদেশ ভ্রমণে আসেন, তাদের রেখে যাওয়া বিবরণীগুলিতে এই সীমাবদ্ধতা কম।
অধিকাংশ ক্ষেত্রেই তারা সাক্ষ্য প্রমাণ সহকারে এদেশের শাসক গোষ্ঠীর নাম ধাম সময়কাল সঠিকভাবে নির্দেশ করেছেন। তারা তাদের বর্ণনার বিষয়গুলি চাক্ষুষ দর্শন করেন এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নিয়ে তার অনুপুঙ্খ বর্ণনা করেন। এদের মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য হলেন গ্রিসের মেগাস্থেনিস, চীনের হিউয়েনসাং, সঠিক নাম জুয়ানজাং, এবং আরবের আল বিরুনি। বৈদেশিক বিবরণীকারদের মধ্যে হেরোডোটাস হলেন প্রথম ব্যক্তি যিনি তার ইস্তোরিয়া বা হিস্ট্রি গ্রন্থে প্রথম ইন্দো বা ইন্ডিয়া নামের উল্লেখ করেন। পারস্য সম্রাট সাইরাস, প্রকৃত উচ্চারণ কুরুশ, ও ড্যারিয়াস বা দারাউস, প্রকৃত উচ্চারণ দারায় বৌস, তাদের সাম্রাজ্য বিস্তার প্রসঙ্গে হিন্দুস্তান নামের উল্লেখ করেন। প্যারাগোরে অন্যদিকে মেগাস্থেনিস এশিয়া মাইনরের গ্রিক শাসক সেলুকাসের দূত হিসেবে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের দরবারে পৌঁছে ভারত ও মৌর্য প্রশাসন সম্পর্কে সবিস্তৃত তথ্য রেখে গেছেন। এ ব্যাপারে তার রচিত গ্রন্থটির নাম হলো ইন্ডিকা। ইন্ডিকা গ্রন্থটি অল্পকালের মধ্যে লুপ্ত হয়, তবে পরবর্তীকালে গ্রিক পর্যটকদের কাছে তথ্য সংগ্রহ করে আর এক গ্রিক পর্যটক আরিয়ান এই গ্রন্থটি সংকলন করেন। পরবর্তীকালে ভারত ভ্রমণে আসা গ্রিক পর্যটকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডিওডোরাস, স্ট্রাবো, জাস্টিন। ভারত সম্পর্কে এদের যাবতীয় বর্ণনা নির্ভুল বলা যাবে না, তবে রোম ভারত বাণিজ্য সম্পর্কে এদের বর্ণনা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। রোম ভারত বাণিজ্যের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হল পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি। পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি বইটির গ্রিক লেখকের নাম জানা যায় না। গ্রিক লেখক স্ট্রাবো রচিত জিওগ্রাফিকন থেকেও রোম ভারত বাণিজ্য সম্পর্কে বহু তথ্য জানা যায়। অপর গ্রিক লেখক জাস্টিনের এপিটোম গ্রন্থ থেকে সান্ড্রাকোট্টাসের অর্থাৎ চন্দ্রগুপ্তের গ্রিক নাম সঙ্গে আলেকজান্ডার ও সেলুকাসের রাজনৈতিক সম্পর্কের কথা জানা যায়। গ্রিক ভূগোলবিদ হেকাটিয়াস তার রচিত এ সার্ভে অব দ্য ওয়ার্ল্ড নামক গ্রন্থে আরব সাগরের বিস্তৃত বর্ণনা দিয়েছেন। অন্যদিকে প্লিনি রচিত ন্যাচারালিস হিস্টোরিয়া বা ন্যাচারাল হিস্ট্রি থেকে ভারতের প্রাকৃতিক বিষয় সম্বন্ধে বহু তথ্য পাওয়া যায়। রোমান পর্যটক ক্লোডিয়াস টলেমির জিওগ্রাফিকা হুপেগেসিস ভারতের সামুদ্রিক বিবরণের এক তথ্যবহুল গ্রন্থ। পক্ষান্তরে কুষাণ যুগের ইতিহাস জানার ক্ষেত্রে চৈনিক লেখক প্যানকু লিখিত সিএন হানসু প্রথম পর্বের হান ইতিহাস, ফ্যান ই লিখিত হৌ হানসু অর্থাৎ পরবর্তী হান যুগের ইতিহাস প্রভৃতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান। গুপ্তোত্তর যুগে বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান লাভের জন্য চৈনিক পর্যটকরা ভারত ভ্রমণে আসতেন। এদের মধ্যে 399 থেকে 414 খ্রিস্টাব্দ কাল পর্বে অর্থাৎ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চৈনিক পর্যটক ফা হিয়েন, প্রকৃত নাম ফাসিয়ান, ভারত ভ্রমণে এসে তার ফো কুও কি গ্রন্থে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালের বিচিত্র বর্ণনা রেখে গেছেন। চৈনিক বৌদ্ধ পণ্ডিত ইত সিং রচিত বৌদ্ধ ধর্ম বিবরণী কাউ ফা কাং সাং চুয়েন অর্থাৎ চীনা শ্রমণদের ভারত ভ্রমণ কাহিনী নামক গ্রন্থটি থেকে গুপ্তযুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কিত বিশদ বিবরণ জানা যায়। একইভাবে 629 থেকে 645 খ্রিস্টাব্দ কাল পর্বে হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েনসাং চীনা ভাষায় জুয়ানজাং ব্যাপকভাবে ভারত ভ্রমণ করেন। এর ফলশ্রুতি হিসেবে তিনি তার সিইউকি গ্রন্থে ভারতের বিভিন্ন শাসকের কার্যকলাপ লিখে গেছেন। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। বিদেশি পর্যটকদের বিবরণীগুলো নেতিবাচক দিক হলো এই যে তাদের অধিকাংশের পক্ষেই ভারতীয় জনজীবন, সংস্কৃতি এবং ঐতিহ্যের মূল সুরটি অনুধাবন করা সম্ভব হয়নি। তারা বেশিরভাগ ক্ষেত্রেই জনশ্রুতি, লোকগাথা প্রভৃতির উপর নির্ভর করে তাদের বিবরণী রেখে গেছেন। এদেশের বাস্তব পরিস্থিতির গুণাগুণ বিচার তাদের পক্ষে সম্ভব হয়নি। চীনা পর্যটকদের বিবরণীর ক্ষেত্রে আবার তাদের আশ্রয়দাতা শাসকের প্রভাব প্রতিপত্তি সক্রিয় ভূমিকা গ্রহণ করে। এ কারণে তাদের বিবরণীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তো এই ছিল বৈদেশিক সাহিত্যিক উপাদান বা গ্রিক ও চৈনিক বা রোমান বিবরণী। এই প্রশ্নটির উত্তর তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই